শরতের স্নিগ্ধ সকাল, আকাশ একদম নীল। মাঝে মাঝে ভেসে বেড়াচ্ছে সাদা তুলোর মতো মেঘের দল। বাতাসে হালকা শীতল ছোঁয়া, তবে রোদটা উজ্জ্বল, কোমল আর আরামদায়ক। আম গাছের পাতার ফাঁক গলে এসে পড়ছে রোদ। সামনের আঙিনায় শিউলি ছড়িয়ে আছে। শিউলি ফুলের মিষ্টি গন্ধে ভরে উঠেছে সকালের বাতাস। এদিকে বাড়ির ভেতর একদম ভিন্ন চিত্র। রান্নাঘর থেকে আসছে চামচ বাটির টুংটাং শব্দ। টেবিলে রাখা কফির মগ থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে। জানালার কাঁচে সেই ধোঁয়ার ছোঁয়া পড়ে হালকা আবছা তৈরি করছে। ব্রেড আর টোস্ট বিস্কুট টেবিলের ওপর গুছিয়ে রেখে তনুজা পেছন ঘুরতেই ইভানের দিকে চোখ পড়ল। ইভান মাত্রই ঘুম থেকে জেগে রুম থেকে বেরিয়ে এদিকে আসছিল। তনুজা আলতো হেসে বলল, শুভ সকাল। ইভান দুই হাত উপরে তুলে ঘুমের রেশ কাটানোর আয়সী ভঙ্গি করে পরপর বলে, শুভ সকাল ম্যাডাম। এতটুকু বলতেই হঠাৎ ঘাটটা টনটন করে উঠল ব্যথায়। মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, আহ। ব্যথায় কপাল কুঁচকে নেয় ইভান। মুহূর্তেই তনুজার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে, কোনো সমস্যা? সোফায় শোয়ার কারণে ঘাড় ব্যথা হয়েছে ইভান তা বুঝতে পারল, কিন্তু তনুজাকে আশ্বস্ত করতে ব্যথাকে হেসে উড়িয়ে দিতে চাইল। গা ছাড়া ভঙ্গিতে বলল, তেমন কিছু নয়, হয়তো শোয়াটা ঠিকঠাক হয়নি তাই। কথাটা বলতে বলতে ইভান একপাশে মাথা কাত করে গলা ঘোরানোর চেষ্টা করল। সঙ্গে সঙ্গে আবার মুখ কুঁচকে গেল। এই দেখে তনুজার চোখে উদ্বেগের ছাপ গাঢ় হয়। ব্যস্ত কণ্ঠে ফের শুধালো, তেমন কিছু নয় মানে? ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলছেন? দেখি দেখি কি হয়েছে। তনুজা দু কদম এগোয় ইভানের ঘাড়ে হাত রাখে। উষ্ণ হাতের স্পর্শে ইভান একটু চমকে উঠল, তবে বিরোধিতা করল না। তনুজা চিন্তিত বদনে বলল, ব্যথা বেশি লাগছে? ইভান মুচকি হেসে বলল, হুম, এতক্ষণ ছিল, তবে এখন নেই। তুমি হাত রাখার পর সব ব্যথা ভেনিশ হয়ে গিয়েছে। তোমার হাতে ম্যাজিক আছে নাকি? নিম্নাষ্টে দাঁত চেপে ভুরু নাচিয়ে শেষোক্ত প্রশ্ন করল ইভান। তনুজা হাতটা সরিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ধ্যাৎ। তনুজার কপালে দুই আঙ্গুল রেখে মৃদু টোকা দিয়ে ইভান বলল, আমি ঠিক আছি ম্যাডাম, চিন্তার কিছু নেই। সোফায় শোয়ার জন্য হয়তো একটু এমন হয়েছে, তবে ব্যাপার না, এমনিতেই ঠিক হয়ে যাবে। তনুজা বোকা বোকা চোখে চেয়ে প্রশ্ন করে উঠল, সোফায়? বেডসের সোফায়? কিন্তু কেন, বুঝলাম না তো। সেটা বুঝলে কি আর আগ বাড়িয়ে আমাকে আলাদা রাখার ফন্দি আটতে? ইভান মনে মনে বলে মুচকি হাসল, তাড়া দিয়ে মুখে বলল, সেটা তোমাকে বুঝতে হবে না মাই মিসেস। নাও কুইকলি গিভ মি দ্য স্টিমিং কফি ইন ইয়োর হ্যান্ড ফর মাই রিফ্রেশমেন্ট। ইভান সোফায় বসে কফির মগে চুমুক দিচ্ছিল। তার মধ্যে গম্ভীর কিন্তু মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, গুড মর্নিং পাপা। ইভান মুখ তুলে তাকালো। ছেলেকে দেখে ঠোঁটের কোণ প্রশস্ত হয়। মুচকি হেসে বলল, গুড মর্নিং ইয়ান, ঘুম কেমন হলো? ইয়ান হালকা মাথা নাড়িয়ে জবাব দেয়, ভালো। এমন সময় ইয়ানের পেছন থেকে ছোট্ট একটা ঝড়ের মতো দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল সোফায়। হাঁপাতে হাঁপাতে বলল, মমিন বউ পাপ্পা। গোলাপি রাতের পোশাকে জড়ানো চঞ্চল নাতাশা সোজা ইভানের কোলের ওপর পড়ে। ইভান তস্ত্র এক হাতে সামলে নেয় বাচ্চা মেয়েটাকে। নাতাশা আবদার করে বসল, আমি আমি কাবো। কফির মগ দেখিয়ে নাতাশা বলে। ইভান হেসে বলল, ছোটদের জন্য কফি নেয় ছোট্ট পাখি। নাতাশা ঠোঁট ফুলিয়ে বলল, তাহলে চকলেট পাবে, তবে পরে। আগে নাস্তা করবে, তারপর। ঠোঁট উল্টে বুঝদারের মতন ঘাড় কাত করল নাতাশা। কিছুক্ষণ পর ইয়ান চুপচাপ সোফায় একপাশে খেলনা গাড়ি হাতে নিয়ে নাড়ছে। ওদিকে নাতাশা পুরো বাড়ি মাতিয়ে রেখেছে। ঘরময় দৌড়ঝাঁপ পড়ছে। থেকে থেকে চিল্লাচিল্লি তো আছেই। নীতি আর তনুজা কিচেনে ব্রেকফাস্ট বানাচ্ছে। নীতি প্যানে ভাজি নাড়তে ব্যস্ত। পরপর ভাজি বলে তুলে ডাইনিংয়ে রাখে। দীর্ঘক্ষণ আগুনের আঁচে থাকার দরুন খুব গরম লাগছিল, তাই সোফায় বসে একটু জিরানোর জন্য। পাশে বসা ইয়ানের চুলে হাত বুলিয়ে আদুরে গলায় বলে, নীতি, তা বাবাই বলো তো এখানে এসে কেমন লাগছে? ইয়ান ঘাড় কাত করে ছোট করে বলল, ভালো।
তন্মধ্যে নৃত্যকে এদিকে আসতে দেখে নীতি হাঁক ছেড়ে ডাকে, নৃত্য। হুম। নাতাশা আর ইয়ানের ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দে, একটু ফ্রেশ করে দে না। নৃত্য ওদের দুটোকে ডেকে বেসিনের সামনে দাঁড় করায়, পরপর দুজনের ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দেয়। এদিকে নাতাশা ছোট হয়, বেসিনের আয়নায় নিজের মুখ দেখতে পাচ্ছে না, তাই হৈ হৈ শুরু করে দিল। কাঁদো কাঁদো গলায় বলল, আমি আমি দেখতে। নৃত্য এক হাত কোমরে রেখে বলল, দাও তোমার ব্রাশ আমার কাছে দাও, আমি সুন্দর করে করিয়ে দিচ্ছি। হাতটা তড়িৎ পিছনে লুকিয়ে ফেলে নাতাশা, রাগী দৃষ্টিতে চেয়ে কণ্ঠে ভর দিয়ে চেঁচিয়ে বলল, না আমি এতাই। নৃত্য ফোঁস করে নিঃশ্বাস ফেলে ভেতর যায় টুল আনতে। ইয়ান ব্রাশ করতে করতে দেখে নাতাশা জিভ দিয়ে ব্রাশের সাথে থাকা টুথপেস্ট চেটে চেটে খাচ্ছে। নাতাশা একটু চুপি চুপি পেস্ট খেতে থাকে। ইয়ান ভুরু কুঁচকে গম্ভীর মুখে বলল, টুথপেস্ট খেতে হয় না, মাম্মা বলে ওটা খেলে অসুখ করে। নাতাশার কথাটা ভালো লাগলো না, ও ভুরু টুরু কুঁচকে চোখ পাকিয়ে চাইল। এর মধ্যে নৃত্য টুল এনে নাতাশাকে দাঁড় করিয়ে দেয়। নাতাশা গোল গোল চোখ করে ডান হাতটা নৃত্যের সামনে ধরে, ব্রাশটা দেখিয়ে বলে, আও। নৃত্যের কপাল কুঁচকে যায়, চেঁচিয়ে উঠল, হায় আল্লাহ, টুথপেস্ট গেল কই? নাতাশা উত্তর দেয় না। ইয়ান বলল, ফুপ্পি, ও টুথপেস্ট লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল। নৃত্যের এক হাত কপালে চলে যায়, ইয়ানের দিকে গম্ভীর মুখে তাকায় নাতাশা। নৃত্য কিছু বলবে তার আগেই নাতাশা জিদ ধরে বলল, আও আও। নৃত্যের মুখ বিরক্তিতে ঠাসা, রাগে গজগজ করতে করতে ফের টুথপেস্ট লাগিয়ে দেয়, আর এবার হুঁশিয়ারি উচ্চারণ করে দেয়, আর যেন না খায়। নাতাশা টুলের ওপর দাঁড়িয়ে দুলতে দুলতে ব্রাশ করতে থাকে। আয়নার সামনে দাঁত বের করে দেখে আর কোমর দুলায়। ইয়ান মুখ ধুতে যাবে, তখন নাতাশা চেঁচিয়ে উঠল, আমি, অর্থাৎ আগেও করবে। নৃত্য বলল, আচ্ছা ইয়ান বাবা, একটু ওয়েট করো, আর এই যে আল্লাদিন অনি, আসুন আমি মুখ ধুয়ে দিচ্ছি। কিন্তু নাতাশা নাছর বান্দা, সে একাই মুখ ধোবে। একা একাই দুই হাতের মাঝে পানি নিয়ে খপ খপ মুখে ছিটাতে থাকে। মুখে কম পানি যাচ্ছে, বেশি পানি বুকের ওপর দিয়ে ভেসে পড়ছে। শেষে ফাজলামি করে হাতে পানি নিয়ে ইয়ানের দিকে ছিটিয়ে দেয়, আর একা একাই খিলখিলিয়ে হেসে ওঠে। নৃত্য দুই হাত দিয়ে নাতাশাকে ধরে ঝট করে নামিয়ে দেয়। বিরক্ত হয়ে বলে, দুষ্টু মহারানী একটা। নাতাশা মুখ বাঁকিয়ে নীতির কাছে এগোয়। নৃত্য ট্যাপ ছেড়ে আদুরে গলায় বলে, ইয়ান শোনা, আমি হেল্প করব। ইয়ান ঘাড় ঘুরিয়ে জবাবে সম্মতি দেয়। সোফায় বসে ফোনটা হাতে নিতে মেসেজ নোটিফিকেশন দেখে চেক করছিল নীতি। সেই সময় নীতির সামনে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট সফেদ দন্তপাটি বের করে দেখাতে থাকে নাতাশা। আবার এক হাত মুখের সামনে ধরে ফু দিতে থাকে, যেন ক্লোজ আপের অ্যাড দিচ্ছে। নীতির ওড়নার কোণা ধরে আহ্লাদি স্বরে বলে, মাম্মা পরিষ্কার? নীতি মেয়ের দিকে তাকায়, দুই হাতে মেয়ের গাল চেপে টুপ করে চুমুখে বলে, হ্যাঁ হ্যাঁ, খুব পরিষ্কার হয়েছে। হঠাৎ নাতাশার জামার দিকে নজর পড়তে নীতি আটকে উঠল। ইয়া আল্লাহ, জামা তো একদম ভিজে চুপচুপ করছে। ভেজা জামা গায়ে থাকলে ঠান্ডা বসে যাবে তো। নীতি মাথা তুলে নৃত্যের দিকে চেয়ে বলল, নৃত্য বোন, নাতাশার ড্রেসটা চেঞ্জ করে দে তো। রুমে ব্যাগের ভেতর দেখ জামা আছে, একটা তাড়াতাড়ি পরিয়ে দে। নৃত্য বিরক্তিতে মুখ শুকিয়ে ফেলে, মনে মনে বলে, এই তো আরেকজন। সকাল সকাল একের পর এক শুরু হয়ে গেল। এর তো মেয়ে জন্ম দিয়েই কাজ যে শেষ, সব কিছুতে এর শুধু হুকুম জারি। আর মেয়েটা, সে তো একেবারেই উল্টো। ওর কোনো কিছু করতে গেলেই যেন তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে। ডানে যেতে বললে যায় বামে। উফ আল্লাহ, পৃথিবীর সব অবিবাহিত খালাদের হয়েছে এক জ্বালা। বোনের বাচ্চা কাচ্চাদের ফাই ফরমাইশ খাটাতে খাটাতে জীবন শেষ। নৃত্য খানিক পরে দৃশ্য ঢের অনুমান করে নেয়। জামা পরাতে গেলে এটা নয় ওটা, ওটা নয় এটা, এই করে এক গাদা জামা এলোমেলো করবে। অবশেষে নৃত্যকে সময় নিয়ে সেগুলো গুছিয়ে রাখতে হবে। চোখের সামনে খানিক পরের দৃশ্য জলজল করে উঠতেই নৃত্যের কেমন কান্না পায়। সকালবেলা 11টা নাগাদ পুকুর পাড়ে ইভান, নৃত্য আর ইয়ান, নাতাশা। ওরা উৎসুক হয়ে মাছ ধরা দেখছে। কেয়ারটেকার হাফিজের হাতে জাল, ধীরে ধীরে জালটা পুকুরের পানিতে ছড়িয়ে দেয়।
ভদ্রলোকের চোখে তীব্র মনোযোগ, যেন মাছের অবস্থান ভালো করে বুঝতে চাচ্ছেন। জালটি পুকুরের শান্ত পানির মধ্যে ছড়িয়ে পড়ার সাথে সাথে মাছেরা আটকা পড়ে। জাল টেনে তুলতেই কাজের মেয়েটা তস্ত্র হাতে মাছ বাঁশের তৈরি ঝুড়িতে তুলতে থাকে। ছোট ঝুড়ি ভরে উঠেছে রঙিন ও তাজা মাছে। মাছগুলোর দেহে সূর্যের আলো পড়লে চকচক হয়ে উঠছে। ইয়ান চুপচাপ শান্ত দৃষ্টিতে দেখছে, কিন্তু নাতাশা মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে উচ্ছ্বাস করছে। ঝুড়ির ওপর ঝুঁকে আঙুল দিয়ে ছুবে এমন ভাবসাব করছে, আবার পুকুরের পানি আঙুল দিয়ে দেখে বলছে, কট্ট পাই, কট্ট পাই। ইয়ান শুধরে দিতে বলল, পানি। নীতি মাছ ধরা দেখবে বলে পুকুর পাড়ে আসছিল। এমন সময় পেয়ারা গাছের দিকে নজর পড়তেই থেমে যায়। একটা ডাল বাঁকিয়ে পেয়ারা ছেঁড়ার চেষ্টা করে, কিন্তু অল্পের জন্য নাগাল পাচ্ছিল না। পায়ের পাতায় ভর দিয়ে সর্বোচ্চ উঁচু হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল নীতি। এমন সময় মাথার ওপর দিয়ে একটা পুরুষালী হাত উঁচুতে উঠে পরপর ঝট করে পেয়ারাটা ছিঁড়ে নেয়। নীতি ঘাট ঘুরিয়ে দিব্যকে দেখতে পায়। দিব্য ভুরু বাঁকিয়ে বলল, পেয়ারা পড়ার জন্য হলেও তোর আরেকটু লম্বা হওয়া প্রয়োজন ছিল। নীতি ঠোঁট বাঁকিয়ে বলল, আমার হাইট স্বাভাবিকই আছে। আমি মোটেই শর্ট নই। নীতির এক হাত ধরে অন্য হাতে থাকা পেয়ারাটা ধরিয়ে দেয় দিব্য। পাশাপাশি দাঁড়িয়ে নীতির মাথার ওপর বরাবর নিজের দিকে এক হাত টেনে দেখিয়ে ঠান্ডা স্বরে বলল, আমার কাঁধ সমান। তা অবশ্য ঠিক বলেছিস, আমার বউ হিসেবে তোর হাইট পারফেক্ট আছে। এই বলে বাম চোখটা টিপে শীষ বাজিয়ে গট গট পা ফেলে দিব্য এগিয়ে যেতে থাকে। নীতি ঠোঁট বাঁকিয়ে পেয়ারায় বাইট দেয়। নাতাশা ঝুড়ি থেকে একটা পুঁটি মাছ হাতে তোলে। ফর্সা ছোট্ট কোমল দুই আঙুল দিয়ে মাছটার লেজ চেপে উল্টো দিক করে ঝুলাতে থাকে। তারপর ইয়ানের সামনে ধরে দোলাতে দোলাতে ঠোঁট গোল করে বলে, নাতাশার চোখে মুখে কপট ভয়ের ছাপ। মুখাবয়ব এমন করছে যেন মাছটা দেখে ও নিজেও খুব ভয় পাচ্ছে, সাথে ইয়ানকে তার সঙ্গী বানানো। ইয়ান বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। ইয়ানের গা বারবার সুই সুই করে খিলখিলিয়ে হেসে হাত নাড়িয়ে বলতেই থাকে, ইয়ে। এমন অ্যাটিটিউড করছে মনে হচ্ছে এই বুঝি ইয়ানের গায়ের ওপর ফেলবে। এই দেখে তৎক্ষণাৎ নৃত্য হৈ হৈ করে উঠল। ধমকের সুরে বলল, নাতাশা, হাত থেকে নামাও ওটা। উফ, আষ্টে শুয়েছ। এক নৃত্য নাক মুখ ছিটকাতে থাকে। কিন্তু নাতাশা কি আর কথা শোনে? নাতাশা গোল গোল চোখ করে রাগী মুখ বিররে নৃত্যের দিকে চাইল। নৃত্য অতিষ্ঠ হয়ে নীতিকে ডাকল, এ আপু, দেখো তো তোমার মেয়ে কি করছে। ইস, কি ঘিনে মাছ নাড়ছে। নীতি চমকে উঠল, ইয়া আল্লাহ, দুতি মামনি, মাছ ধরছো? হাত গন্ধ হয়ে যাবে তো। তাড়াতাড়ি নামাও বলছি। মায়ের কাছে নালিশ দেওয়ায় নাতাশার নৃত্যের ওপর বেজায় চটে। নাক ফুলিয়ে চোখ মোটা করে ঠোঁট চেপে চেয়ে রয়। এদিকে পেয়ারা চিবোতে চিবোতে নৃত্যের দিকে তাকে নীতি বলল, নৃত্য বোন আমার, নাতাশার হাতটা ভালো করে ধুয়ে দিত। আষ্টে শুয়েছে, এই হাতটা আবার মুখে দিয়ে বসবে। নৃত্যে শুভ্র বদনখানি ঝটিকায় ফ্যাকাশে হয়ে যায়। বিরক্তিতে মনে মনে আওড়ায়, ও গড, যেমন মেয়ে তেমন মা। মেয়ের শুধু আকাম আর মায়ের শুধু অর্ডার। এই মামের চক্করে আমার জীবন দিন দিন হচ্ছে তেজপাতা। পুকুরের টলমলে জলে দুপুরের টাটকা ঝলমলে রোদ খেলা করছে। হালকা বাতাস বইছে, পানির উপর ঢেউ তুলে দিচ্ছে নরম করে। পুকুরের শান বাঁধানো সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে দিব্য। পানির ছোঁয়া ঠিক পায়ের কাছে, কাচের মতো স্বচ্ছ পানি হালকা ঢেউ খেলছে। দিব্য উবু হয়ে এক হাতে পায়ের কাছের জিন্স ফোল্ড করছিল। এমন সময় মেলি কণ্ঠস্বর রিনিঝিনি ঝঙ্কার তুলল। পাড়ে দাঁড়িয়ে নীতি বলল, আমার শাওয়ার নেওয়া শেষ, এখন ওয়াশরুম ফাঁকা আছে, জলদি শাওয়ার নিয়ে নাও। দিব্য সোজা হয়ে দাঁড়িয়ে নীতির দিকে না তাকিয়ে হাতঘড়ি খুলতে থাকে। তারপর পকেট থেকে ফোন বের করে দুধাপ উপরে সিঁড়িতে রাখতে রাখতে বলল, আজ যে পুকুরে গোসল করব, মোবাইলের ঘড়িটা নিয়ে যা। নীতি শাড়ির কুঁচি এক হাতে আগলে সন্তর্পণে সিঁড়ি দিয়ে নামতে থাকে। দিব্যর থেকে এক ধাপ উপরে সিঁড়িতে পা জোড়া থামে ওর। দিব্য ঘাড় ঘুরিয়ে তাকাতেই দৃষ্টিজোড়া থমকায়। নীতির পরনে নীল রঙের শাড়ি, নীল শাড়িতে যেন এক
অপার্থিব আলো ছড়িয়ে পড়েছে ফর্সা গা থেকে। ভেজা চুলগুলো পিঠে জুড়ে সুবিন্যস্ত ছড়িয়ে আছে। মাত্র গোসল করে এসেছে, শ্যাম্পুর গন্ধে বাতাসও মিষ্টি করে উঠেছে। দিব্যর চোখ আটকে যায়, যেন এই মুহূর্তে বাইরে কিছুই আর দেখতে পাচ্ছে না। নীতি খানিকটা দুষ্টুমি মিশিয়ে এক হাতে কানের ঝুমকাটা ছুঁয়ে নেড়ে দেয়, ঠোঁটের কোণে হালকা হাসি, গলা খাকারি দিয়ে শব্দ করে নীতি। নীতির কাজল টানা চোখে তাকাতেই দিব্যর হৃদস্পন্দন লাগামহীন ঘোড়ার গতিতে ছোটে। নীতির কাজল কালো চোখে এক অদ্ভুত মায়াবী দৃষ্টি, যা দিব্যকে স্থির করে তোলে। বাতাস একটু জোরে বয়ে যায়, নীতির চুল উঠতে থাকে। দিব্যর বুকের ভেতর কেমন একটা শিহরণ খেলে যায়, পরপর শুকনো ঢোক গিলতে থাকে। নীতি কানের ঝুমকো নেড়ে আর চোখে চেয়ে দেখে দিব্যর মুখের এক্সপ্রেশন। নীতি ধীরে ধীরে দিব্যর দিকে খানিকটা ঝুঁকে ফিসফিসিয়ে বলে, এভাবে কি দেখছ? দিব্য নিজেকে তটস্থ করে ঘন ঘন দুবার পলক ফেলে, অতঃপর ফাঁকা ঢোক গিলে মুচকি হেসে ফেলল। কিন্তু চোখের গভীরে আটকে থাকা অনুভূতিগুলো তখনও নীতির দিকে ছুটে চলেছে নিঃশব্দে, নিরবধি। দিব্য জিন্সের পকেটে দুই হাত গুজে শটান দাঁড়িয়ে মুখে বাঁকা হাসি টেনে বলল, শাড়িতে তোকে একটু বেশি। আলোর গতিতে নীতির মুখটা লজ্জায় রাঙা হয়। নীতি মনে মনে ভেবে নেয় দিব্য নিশ্চিত রোমান্টিক মুডে চলে গিয়েছে। এমন বলবে, শাড়িতে তোকে একটু বেশি হট লাগছে বা একটু বেশি সুন্দরী লাগছে। নীতির এমন ভাবনায় এক বালতি ময়লা পানি ঢেলে দেয় দিব্য নিমিষেই। দিব্য বলল, শাড়িতে তোকে একটু বেশি মোটা লাগছে। কথাটা শ্রবণ হতেই তৎক্ষণাৎ নীতির মুখটা রাগে লাল হয়ে উঠল। কোথায় রোমান্টিক কথা আশা করেছিল, সেখানে কিনা মোটা বলল। প্রায় মেয়েদের একটা স্বভাবজাত আছে, মোটা শব্দটা ঠিকভাবে হজম করতে পারে না। নীতির মুখ রাগে লাল হয়ে ধোঁয়া ওঠার জোগাড়। নীতি রাগে গজগজ করতে করতে বলল, তুমি একটা আস্ত অসভ্য। আমাকে মোটা লাগছে? হ্যাঁ, আমি যথেষ্ট স্লিম। নীতির রাগে দিব্য মজা পায়, গা দুলিয়ে হেসে ওঠে। ওদিকে দিব্যর হাসিতে নীতির রাগ সপ্তম আকাশ ছিল। দিব্যর বুকের ওপর দুহাত রেখে বাঁকা হেসে বলল, আমাকে মোটা বলার শাস্তি স্বরূপ তোমাকে তো পানিতে চুবানো উচিত, আর সেটা তো পারবো না। তাই এটা বলেই নীতি আকস্মিক এক কাণ্ড ঘটিয়ে ফেলল, দিব্যর বুকে ধাক্কা দেয়। দিব্যর চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। নীতির এমন সাহসের বহিঃপ্রকাশে ও হতবাক, কিন্তু দিব্য কম যায় না। ধাক্কার চাপে টাল সামলাতে না পেরে পিছন দিকে হেলে পড়তে থাকে। ঠিক তখনই নীতির কবজি টেনে ধরে টান মারে। ঝপাত শব্দ হয়, দুজনেই জলের গভীরে তলিয়ে যায়। নীতি চট করে দিব্যর টি শার্ট আঁকড়ে ধরে। কয়েক সেকেন্ড ডুবে থাকার পর দুজনে একসঙ্গে ভেসে ওঠে। দিব্য কপালের ওপর থেকে চুল সরিয়ে পিছনে দিতে দিতে চোখ পাকিয়ে চায়। মাত্র গোসল করে শাড়িটারি পরে একটু সাজগোজ করেছিল নীতি। এখনই সব নষ্ট হওয়ার দরুন নীতির সমস্ত রাগ ক্ষোভ গিয়ে দিব্যর ওপর বর্তায়। নীতি ঝট করে দিব্যর টি শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মাত্র আমি শাওয়ার নিয়েছি। কত সময় নিয়ে শাড়িটা পরেছিলাম জানো তুমি? দিলে তো সব নষ্ট করে। তুমি তো এমনিতেই শাওয়ার নিতে, সেখানে আমাকে টানার কি দরকার ছিল? নীতির রাগটাকে দিব্য মজা পেল, গা ছাড়া ভাবে বলল, আরে আরেকবার গোসল করে নিলি, ক্ষতি কি? কথাটা বলে চোখ টিপল দিব্য। দিব্যর কলার ধরে নিজের দিকে আরেকটু নুয়ে নিয়ে রাগে গজগজ করতে করতে নীতি বলল, ইচ্ছে তো করছে তোমাকে। নীতির কথায় নীতিকে ফিরিয়ে দিতে দিব্যর ইচ্ছে করছিল। নীতি আগে যেমন বলতো, কি চুমুটুমু খেতে? তবে দিব্যর কণ্ঠনালী দিয়ে বেরোলো না। দিব্য ডান ভুরুটা নাচিয়ে ইশারায় বলল, কি? নীতি কলার থেকে দুই হাত সরিয়ে নেয়, রাগে হিসিয়ে বলে, উফ, তুমি আসলে অসহ্য। কোনো দিন তোমার দ্বারা ভালো কিছু হলো না। ইদানিং তোমার ইন্টেনশন কেমন যেন আমাকে জ্বালানোর। এই বলে নীতি ভেজা শাড়ির আঁচলটা টেনে ঠিক করতে থাকে। দিব্য কপাল কুঁচকে বলল, কখনো আমার না থাকার মুহূর্তে আমার এই ছোট্ট ছোট্ট জ্বালানোগুলোই তোর বেশি স্মরণ হবে, দেখে নিস। নীতি মুখ ভাঙায় মজার ছলে বলল, কখনোই না, আমি আরও চিল করব। আলবাত মনে পড়বে। চোখের জল নাকের জল এক করে এভাবে বলবি। এতটুকু বলে দিব্য পানিতে সাঁতার দিতে দিতে সুর তুলল, যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পানে চোখ রেখে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আসো। নীতি সিঁড়ির কয়েক ধাপ উপরে উঠে পেছন ফিরে চায়, রেনি ঝিনি সুরে চেঁচিয়ে বলল, তোমাকে মনে পড়ার প্রশ্নই আসে না, কজ তুমি তো কখনো আমাকে ভালোই বাসনি। আর যে নীতিকে ভালোবাসে না তার কথা নীতির মনে পড়বে না। দিব্য সাঁতরে মাছ পুকুর অবধি চলে যায়, তারপর ঘাড় ঘুরিয়ে তাকিয়ে ডাকলো, নীতি। নীতি পাড়ে দাঁড়িয়ে শাড়ির আঁচল চিপছিল, টপটপ করে জলের কণা ঝরছিল আঁচল থেকে। দিব্যর ডাকে মাথা তুলে চাইল। দিব্য খোলা প্রান্তরে গলার স্বর চড়িয়ে বলল, আমার ওপর তোর খুব অভিযোগ তাই না? প্রমিস করছি আজকের পর থেকে তোর কোনো অভিযোগ থাকবে না, তোর সব অভিমান হয় মিলিয়ে যাবে, দেখে নিস। রোজ ঝলমলে বিকেল, ওরা সবাই মিলে প্ল্যান করেছে বিকেলটা ঘোরাঘুরি করে কাটাবে। গাড়ির দরজার উপর এক হাত রেখে অন্য হাতটা জিন্সের পকেটে গুজে ঠেস দিয়ে দাঁড়িয়ে দিব্য। ইভান এগিয়ে আসতেই দিব্য বলল, ব্রো আজ আমি ড্রাইভ করি। ইভান প্রথমে একটু অবাক হলো, পরপর বলল, শিওর। তোর ড্রাইভিং স্কিল তো আমার জানা, তবে স্পিডটা একটু কম রাখিস। দিব্য মাথা নেড়ে বলল, আরে ধুর, সমস্যা নেই, আজ একদম স্মুথলি ড্রাইভ করব, দেখে নিস। ইটস ওকে ছোট, তবে বাচ্চারা আছে, খেয়াল রাখিস। এর মধ্যে নীতি মেয়ের হাত ধরে এগিয়ে আসে। নাতাশার হাতে তুলতুলে সাদা রঙের ছোট্ট একটা পুতুল, দেখতে ঠিক যেন মিস্টার বিনের পুতুলটার ন্যায়। নাতাশা আদর করে টুটু বলে ডাকে, সবসময় পুতুলটা কাছে কাছে রাখে। এর মধ্যে তনুজা, ইয়ান আর নৃত্য আসে। দিব্য ইশারা করে নীতিকে ফ্রন্ট সিটে বসতে বলে। নীতি ভেংসি কেটে সামনে বসলো। অল্প স্বল্প ঘোরাঘুরি শেষে ওরা হাইওয়ের পাশে থাকা একটা রেস্টুরেন্টে ঢোকে, কিন্তু দিব্য গাড়িতেই থাকে। গাড়িতে বসে দিব্যর এক হাত কোকা কোলার ক্যান, অন্য হাতে ফোন, এভাবে সময় কাটাতে থাকে। ওদিকে ওরা হালকা নাস্তা পর্ব শেষে রেস্টুরেন্ট থেকে বেরোয়। রেস্টুরেন্টের দরজা পেরিয়ে বাইরে কয়েক পা আসতেই নাতাশা হঠাৎ বলে উঠল, মাম্মা, মাম্মা আমার টুটু। নীতির কোলে ছিল নাতাশা। নীতি মেয়ের হাতে পুতুল খোঁজে, কিন্তু মেয়ের হাত দুটো ফাঁকা। অনেকক্ষণ লক্ষ্য করা হয়নি। নীতি মেয়েকে পাল্টা প্রশ্ন করলো, কোথায় রেখেছে পুতুল বলো? নাতাশা মনে করতে পারে না, অথচ কান্না জুড়ে দিল, আমার টুটু তই তই বলে বলে। নীতি বিরক্ত হয়ে কষিয়ে ধমক দেয়। তনুজা বলল, আহ নীতি, শুধু শুধু ওকে বকছো কেন? বুঝিয়ে বলো, একটু খুঁজলে পাওয়া যাবে। নৃত্য কপাল কুঁচকে কিছু মনে করার ভঙ্গিতে বলল, গাড়িটা ওখানে পার্ক করার সময় আমি স্পষ্ট নাতাশার হাতে পুতুল দেখেছি, তার মানে ওই জায়গাটাতেই কোথাও আছে, অন্য কোথাও নয়। নাতাশার শব্দ করে কাঁদছে। তনুজা ইভানের দিকে তাকিয়ে বলল, ভেতরে রেখে আসেনি তো, হয়তো হাত থেকে নামিয়েছিল, পরে আসার সময় মনে নেই। নাতাশার কান্না থামাতে ইভান কোলে নিল, বলল, কাঁদে না ছোট্ট পরি, চলো ভিতরে গিয়ে খুঁজে দেখি। ওদেরকে দাঁড়াতে বলে ইভান ভিতরে যায় খুঁজতে। ইয়ান টি শার্টের কলার ধরে ফাঁকা করতে থাকে। পরপর তনুজার আঙুল ধরে বলল, মাম্মা গরম লাগছে। ওয়েট বাবা, এই তো এক্ষুনি বাসায় যাব। তনুজা নীতিকে উদ্দেশ্য করে বলল, নীতি, ইয়ানের গরম লাগছে, আমরা বরং গাড়িতে গিয়ে বসি। আর হ্যাঁ, পুতুলটা হয়তো গাড়িতেও থাকতে পারে। নীতি মাথা কাত করে সায় জানায়, নম্র স্বরে বলল, হ্যাঁ শিওর ভাবিমণি, তুমি ইয়ানকে নিয়ে যাও, আর ভাইয়া বেরোলেই আমরা আসছি। তনুজা ছেলের হাত ধরে আসতে থাকে। হঠাৎ একপাশে থাকা রঙিন বেলুনের দিকে নজর পড়ে তনুজার। এগিয়ে গিয়ে বেলুন কিনে ইয়ানের হাতে দিয়ে বলে, এগুলো থেকে নাতাশা যেটা চাইবে সেটাই কিন্তু দিবে। নাতাশা এমনিতেই কান্না করছে, এটা পেলে যদি কান্না থামে। ইয়ান মাথা নাড়ায়। তনুজা পার্স খুলে টাকা দেয়। এর মধ্যে ইয়ান হাত থেকে একটা বেলুন উড়ে যায়। ইয়ান সেটা ধরতে পিছু যায়। তনুজা পাশ ঘুরতে নিবে, তন্মধ্যে একটা অসহায় বৃদ্ধা মহিলা সাহায্য চাইতে আসে। তনুজা ফের পার্স খুলে টাকা বের করতে থাকে। ইয়ান বেলুন ধরতে মাঝ রাস্তায় চলে এসেছে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ ইয়ানের চোখ যায় একপাশে পড়ে থাকা নাতাশার পুতুলটার দিকে। ইয়ান আশেপাশে না তাকিয়ে পুতুলটা নেওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। ওদিকে নাতাশাকে কোলে নিয়ে ইভান বেরোয়। ভেতরে পাওয়া যায়নি পুতুল। ওরা আসতে থাকে। ওদিকে তনুজা বৃদ্ধার দিকে টাকা বাড়িয়ে দেয়। বৃদ্ধা নীরব স্বরে দোয়া করে চলে যেতেই তনুজা ঘাড় ঘুরিয়ে দেখে ইয়ান পাশে নেই। হৃদস্পন্দন মুহূর্তে দ্বিগুণ হয়ে যায় তনুজার। তড়িঘড়ি উল্টো দিকে তাকাতেই দৃষ্টি জমে যায়। সেখানে যা দেখল
তাতেও শরীর হিম হয়ে আসে। একদিক দিয়ে বিরাট বাস গর্জন করতে করতে এগিয়ে আসছে, আর অন্য দিক দিয়ে অশ্বারোহী শয়তানের মতো তেড়ে আসছে এক প্রকাণ্ড ট্রাক। চারপাশের শব্দ যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তনুজার পায়ের নিচে জমিন সরে যেতে থাকে, দৃষ্টির কোণ ঘোলা হয়ে আসে। সমগ্র পৃথিবী যেন দুলে উঠেছে। তনুজার কণ্ঠে ফেটে বেরিয়ে আসে এক করুণ আর্তনাদ, ইয়ান! তৎক্ষণাৎ তনুজা ছুটতে শুরু করে। গাড়ির বনেটের উপর পা ঝুলিয়ে বসে দিব্য ফোন স্ক্রল করছিল। হঠাৎ তনুজার আতঙ্কিত চিৎকার কানে আসতেই চমকে উঠে সামনে তাকায়। মাঝ রাস্তায় ইয়ানকে দেখে মস্তিষ্ক শূন্য হয়ে আসে। মুহূর্তে এক লাফে নেমে দাঁড়ায় দিব্য। 1 সেকেন্ড বিলম্ব না করে সর্বোচ্চ বেগে দৌড়ায়। তনুজার চিৎকার শুনে ইয়ান ঘাড় ঘুরিয়ে তাকায়। সামনে পিছনে গাড়ি, এই দেখে ছোট্ট শরীরটা থরথর করে কাঁপছে। চোখে অসহায় দিশেহারা ভয়, বুঝতে পারছে না কি করবে। তখন অত কিছু না খেয়াল করেই চলে আসছিল মাঝ রাস্তায়। ইভানের দৃষ্টি আটকে যায় সেই এক দৃশ্যে। অতীতের কষ্টের স্মৃতিটা যেন ফের সামনে ফিরে এসেছে, প্রতিফলিত হতে চলেছে। লহময় শরীর জমে যায়, এক চুলও নড়তেও পারছে না। চোখ বিস্ফোরিত, নিঃশ্বাস ভারী, সুঠাম দেহটা কাঁপতে থাকে। ঠোঁট কেঁপে কেঁপে বেরিয়ে আসে, ইয়ান! তনুজা! কয়েক সেকেন্ড পরপরই নীতি 2 হাতে মুখ ঢেকে ফেলে। ভেতরে জমে থাকা আতঙ্ক অবশেষে ফেটে পড়ে কণ্ঠে, দিব্য! জীবনের প্রতিটি মুহূর্ত এক অনিশ্চয়তার কাহিনী, যেখানে 1 সেকেন্ড সব কিছু বদলে যেতে পারে। মানুষের জীবনে যে নিরাপত্তার অনুভূতি থাকে তা কেবল একটি অদৃশ্য স্বপ্ন, কারণ সেকেন্ডেই সব কিছু এলোমেলো হতে পারে। 1 সেকেন্ড পর কি ঘটবে তা থাকে অজানা। আশেপাশে না তাকিয়ে তনুজা উদ্ভ্রান্তের মতো ছুটে চলে। হঠাৎ হোঁচট খেয়ে পিচের রাস্তার সাইড বরাবর জমিনে পড়ে। নরম হাত দুটি পিচের ছোট ছোট ইট পাথরের ওপর পড়ে রক্তাক্ত হয় মুহূর্তেই। ইয়ান মাঝ রাস্তায় দিশেহারা চোখে চারপাশ দেখছে। দুদিক থেকে ধাবমান গাড়িগুলো অসুরের মতো ধেয়ে আসছে। বাচ্চা ছেলেটাকে এক বোবা আতঙ্ক গ্রাস করে ফেলেছে। তনুজের বুকের ভেতরটা শূন্য হয়ে যাচ্ছে ভয়ে। হাত পা ঠান্ডা হয়ে নিঃশ্বাস ঘন হয়ে উঠছে। চোখ দুটো জলে ভরে উঠে কয়েক সেকেন্ডেই কণ্ঠনালী রুদ্ধ হয়ে গিয়েছে। বুক ফাটলেও চিৎকার করতে পারছে না। কণ্ঠ যেন আটকে গেছে অসহায় আতঙ্কে। চিৎকার করে ডাকতে চায়, ইয়ান! এখানে আসো, এক দৌড়ে মায়ের কোলে এসো। কিন্তু ওর গলা চেপে ধরে রেখেছে যেন এক অদৃশ্য শিকল। 2 হাতের তালু পিচের ওপর ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে তনুজা, কিন্তু শরীরে যেন এক ফোঁটা বল নেই। নেতিয়ে পড়ছে পুরো শরীর। ওদিকে অনুভূতির নার্ভ ভোঁতা হয়ে গিয়েছে ইভানের। ইভান ছেলে আর বউয়ের এহেন দৃশ্য দেখে বাকশূন্য। সুঠাম দেহটা কাঁপতে থাকে, ঠোঁট কেঁপে কেঁপে বেরিয়ে আসে, ইয়ান! তনুজা! গোধূলির নরম আলো পড়ছে তনুজার ক্লান্ত আতঙ্কিত মুখ বিররে। ওর 2 চোখের গভীরে এক অনির্বচনীয় আতঙ্ক। নিজের দিকে না তাকিয়ে তাকিয়ে থাকে ছেলের দিকে। ভাঙা কণ্ঠে অস্ফুট স্বরে ফিসফিসিয়ে ওঠে, ইয়ান বাবা! সময় যেন থমকে যায়। অসহায়ের থেকেও অসহায় ঠেকছে সবার। এক নিঃশ্বাসে ছুটছিল দিব্য। ওর চোখ নিবদ্ধ মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা ইয়ানের দিকে। পিছন থেকে ধেয়ে আসা ট্রাক যেন এক বিশাল অজগরের মতো গ্রাস করতে আসছে মুহূর্তের ব্যবধানে। ঠিক তখনই এক অটোবাইক পাশ কাটানোর সময় ব্রেক করতে করতে ধাক্কা লাগে দিব্যর গায়ে। বিকট শব্দ ছিঁড়ে ফেলে মুহূর্তের নীরবতা। দিব্য ছিটকে পড়ে সামনে, কপাল ফেটে যায়। লাল রক্তের ধারা বয়ে নামে সড়কের রুক্ষ পিচের ওপর। কিন্তু ব্যথা অনুভবের সময় কোথায়? দিব্য দ্বিগুণ শক্তি নিয়ে উঠে দাঁড়ায়। ইয়ানের ভীত দৃষ্টির সামনে দিয়ে ছুটে যায়। রক্তাক্ত কপাল, ধুলো মাখা শরীর নিয়ে তবুও থামেনি দিব্যর পা। ট্রাকের গর্জন ক্রমে নিকটতর। সময়ের সুতোর শেষ প্রান্তে দাঁড়িয়ে দিব্য বড় করে নিঃশ্বাস নেয়। গভীর বিশ্বাসে চোখ বন্ধ করে আল্লাহর নাম উচ্চারণ করে। তারপর ঝাঁপিয়ে পড়ে ইয়ানের দিকে, বাড়িয়ে দেয় বলিষ্ঠ হাত, আঁকড়ে ধরে ছোট্ট বাহুটি। তারপর সব কিছু যেন এক নিমেষে স্তব্ধ হয়ে যায়। নীতি 2 হাত দিয়ে মুখ চেপে ধরে। গলার অন্তরস্থল থেকে বেরিয়ে আসে
এক আকুল আর্তনাদ, দিব্য। ইভান চোখ বন্ধ করে ফেলে, যেন কিছুই দেখতে চায় না। সময়ের সীমানা ভেদ করে এক তীব্র হাহাকার ছুটে আসে বাতাসে, চারপাশে স্তব্ধ করে দিয়ে বেজে ওঠে হৃদয়ের আর্তনাদ। নীতির চিৎকার ওদের সবার হৃদয়ের গভীরতম শূন্যতাকে স্পর্শ করে। আশেপাশের বাতাস ভারী হয়ে ওঠে বেদনার আবেশে। তনুজার পক্ষে এত কাছ থেকে সবটা দেখা সম্ভব হয় না। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে তখনই চোখ শক্ত করে বন্ধ করে ফেলেছিল। একদম বন্ধ করা আর্তনাদ বেরিয়ে আসে ঠোঁটের ফাঁক থেকে। ইয়া আল্লাহ, কেন বারবার আমার সাথেই এমন হয়? নীতি দুহাতে মুখ ঢেকে হাঁটু করে বসে পড়ে। হাঁটুদয় জমিনে গিয়ে ঠেকে। চোখের বাঁধ ভেঙে এলোমেলো কান্না উপসে পড়ছে, কিন্তু গলা দিয়ে একটিও শব্দ বেরোচ্ছে না। শ্বাস বন্ধ হয়ে আসছে। শোক মেয়েটাকে নিঃশেষ করে ফেলছে। বারবার দুপুরে দিব্যর বলা কথাগুলো কানে বাজছে। আমার ওপর তোর খুব অভিযোগ, তাই না? প্রমিস করছি, আজকের পর থেকে তোর সব অভিমান হয় মিলিয়ে যাবে, দেখে নিস। নীতির ভেতরটা ডুকরে ওঠে, চিৎকার করে বলতে চায়, আমি তো মজার ছলে বলেছিলাম। তুমি কেন তোমার কথাগুলো সত্যি করতে উঠে পড়ে লাগলে? কেন কেন? দিব্যর রাগী মুখ, দিব্যর কখনো অল্প স্বল্প হাস্যোজ্জ্বল মুখ, সব যেন একসাথে নীতির চোখে ভাসছে। নীতি ফুপিয়ে ওঠে। ঠিক তখনই কাঁধে উষ্ণ হাতের স্পর্শ অনুভব হয়। নৃত্য পাশে বসে চোখ ভরা অশ্রু নিয়ে কাঁধে হাত রাখে। ভেজা কণ্ঠে ফিসফিস করে বলে, আপু, এ আপু। নীতির ফুপিয়ে ওঠা বাঁধন হারা হয়। নৃত্য ফের বলল, আপু দেখো, দেখো একবার। নীতির বুকের গভীরে সাহসের খোঁজ পাওয়া দুষ্কর। চোখের পাতা ভারী হয়ে আসছে। তবু নৃত্যের দৃঢ় আহ্বানে ধীরে ধীরে মুখ থেকে হাত সরিয়ে নেয়। অস্পষ্ট দৃষ্টিতে সামনের দৃশ্য ধরা পড়ে। সড়কের ধুলো বাতাসে উড়ে যাচ্ছে। সময়ের প্রবাহে সবকিছুই যেন আবছা হয়ে যাচ্ছে। কিন্তু ধুলোর ওপারে দেখা যায় দিব্য ইয়ানকে শক্ত করে জড়িয়ে ধরেছে। নীতির কাছে সবটা যেন স্বপ্নের মতো ঠেকে। বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে দুলতে থাকে ওর হৃদয়। অপরদিকে তনুজার চোখ দুটো বিস্ময় আর বেদনায় এক অপূর্ব মিশ্রণে চকচক করছে। সেখানে জমাট বাঁধা এক গল্প আছে, ভাঙার গড়ার, আবার নতুন করে জোড়া লাগার। অপর দিক থেকে আসা বাস ঠিক সময় মতো ব্রেক কষে, কিন্তু বেপরোয়া গতিতে ছুটে আসা ট্রাক থামে না। বাংলাদেশ সড়ক দুর্ঘটনার বড় অংশের জন্য দায়ী থাকে ট্রাক। পত্রিকার পাতায় মাঝে মাঝেই চোখে পড়ে নিয়ন্ত্রণহীন ট্রাক রাস্তার পাশের চার দোকানে উঠে গিয়ে কেড়ে নিয়েছে নিরীহ মানুষসহ পথচারীর প্রাণ। এই তো কিছুদিন আগে রাস্তার পাশের হোটেলে ঢুকে পড়ে ট্রাক। ঘটনাস্থলেই নিহত হয় বেশ কয়েকজন। উফ! আর এটা তো ছিল হাইওয়ে, কিন্তু সৃষ্টিকর্তার অসীম কৃপায় ঘটল এক অলৌকিক মুহূর্ত। শেষ মুহূর্তে ইয়ানের বাহু ধরে এক ঝটকায় সরিয়ে নিল দিব্য। সামান্য এদিক ওদিক হলেই হয়তো দুজনেই পিষ্ট হয়ে যেত ট্রাকের নিচে। ইয়ান থরথরিয়ে কাঁপছে। দিব্যর কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। চারপাশে লোকজন জড়ো হয়েছে। তনুজা আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানায়। দিব্য ততক্ষণে ইয়ানের ছোট্ট মুখটা নিজের হাতের তালুর মাঝে নিয়ে ফিসফিসিয়ে বলে, ভয় নেই বাবা, মাম্মার কাছে যাও। তনুজা কৃতজ্ঞতার দৃষ্টিতে দিব্যর দিকে তাকায়। মুখে কিছু বলা হয়ে ওঠে না, কিন্তু চোখে ছিল এক সমুদ্র গভীর কৃতজ্ঞতা। দুজনের মধ্যে আগের সে জড়তা না থাকলেও কথাবার্তা খুব বেশি হয় না। ইয়ান মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। তনুজা ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে। ওর চোখ বেয়ে নীরবে ঝরতে থাকে অশ্রুধারা। কখনো প্রকৃতি নির্মমভাবে রিভেন্স নেয়, আবার কখনো সেই দিয়ে যায় অপার ভালোবাসা আর প্রতিদান। দিব্যকে বাঁচাতে গিয়ে ইভানের মা প্রাণ হারিয়েছিলেন, আর আজ সেই দিব্য নিজের জীবনের তোয়াক্কা না করে ইভানের ছেলেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল। যদিও জীবন মৃত্যু সৃষ্টিকর্তার হাতে, তবু এই ঋণ শোধ হওয়ার নয়। ইভান ছুটে এসে দিব্যকে শক্ত করে জড়িয়ে ধরে। চোখে অশ্রু, গলায় অস্ফুট ধ্বনি, দিব্য, দিব্য তুই ঠিক আছিস তো? দিব্য রক্তাক্ত কপালে মৃদু হাসির ছয়নে বলে, আইম ওকে। ইভান পকেট থেকে রুমাল বের করে দিয়ে দিব্যর কপাল চেপে ধরে। কণ্ঠ ভারী হয়ে আসে, ব্লিডিং হচ্ছে, তাড়াতাড়ি হাসপাতালে চল, ব্যান্ডেজ করাতে হবে। দিব্য মাথা নেড়ে বলে, এতটুকু কিছু না, বরং বাসায় চলো।
ইয়ান খুব ভয় পেয়েছে। কিছু দূরে দাঁড়িয়ে নীতি, বুকের ভেতর তোলপাড় চলছে, অভিমানের ভরে পা এগোতে পারছে না। ইচ্ছে হচ্ছে ছুটে গিয়ে দিব্যর বুকে মুখ গুজে কেঁদে ফেলতে, কিন্তু আজ আর নিজের আবেগকে প্রশ্রয় দেয় না নীতি। নৃত্যর কোলে নাতাশা। ছোট্ট মেয়েটি দিব্যর দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, পাপা পাপা তুমি রক্ত, ইস ব্যথা। দিব্য এক ঝলক আর চোখে অভিমানী নীতির দিকে তাকায়, তারপর দৃষ্টি সরিয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে গালে চুমু খায়। সস্নেহে ফিসফিসিয়ে বলে, ব্যথা নেই আমার রাজকন্যা, আমি একদম ঠিক আছি। সবার আগে কাছের এক ক্লিনিকে নিয়ে গিয়ে দিব্যর কপালে ব্যান্ডেজ করানো হয়। ডাক্তার প্রয়োজনীয় ঔষধ প্রেসক্রাইব করেন। অতঃপর সবাই ফিরছিল বাসায়। গাড়ির ভেতর কেউ কেউ তখনও সেই ভয়াবহ মুহূর্ত নিয়ে কথা বলছিল। এমন সময় দিব্যর কোলের ওপর চুপচাপ বসে থাকা নাতাশা ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাবার গলা জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলে উঠল, আমাল পাপা তুপারি হিল। এক মুহূর্তের জন্য গাড়ির ভেতর ছড়িয়ে পড়ল আনন্দের উষ্ণতা। নাতাশার মিষ্টি আধো বুলিতে সবাই হেসে উঠল। দিব্য স্মিত হেসে মেয়ের মাথায় হাত বোলাতে থাকে। সন্ধ্যা পেরিয়ে বাড়ছে রাত, তবু সবার মনে এখনো সেই ভয়াবহ মুহূর্তের ছায়া। একসঙ্গে বসে কথাবার্তা বলার মাঝেও চোখের সামনে ভেসে উঠছে বিকেলের ভয়াবহ দৃশ্য। ফিরে ইভান স্পষ্ট জানিয়ে দিয়েছে সকাল হতেই ফিরে যাবে। এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। ঘুরতে এসে কী যে হতে যাচ্ছিল। দিব্য অনেক বুঝিয়েছে, কিন্তু ইভান অনড়। চোখের সামনে এখন স্পষ্ট ভেসে উঠছে সেই ঘটনাগুলো। ভাবলেই শরীর শিউরে উঠছে। ঘড়ির কাঁটা রাত 11টা সুই সুই। কিছুক্ষণ আগে রাতের খাবার শেষ হয়েছে। নীতি সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কথোপকথনে অংশ নিচ্ছে, কিন্তু দিব্যর দিকে তাকাচ্ছে না। একটিও শব্দ বলেনি। দিব্য ব্যালকনি থেকে রুমে ঢুকতেই দৃষ্টি চলে যায় বিছানার দিকে। নীতি হাতের উপর থেকে নাতাশার মাথাটা আলতো করে বালিশে শুয়ে দিচ্ছে। দিব্য কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। নীতি ধীরে সুস্থে ওঠে। দিব্যর দিকে না তাকিয়ে ব্যালকনির দিকে পা বাড়ায়। দিব্য ভুরু কুঁচকে তাকিয়ে থাকে নীতির দিকে। অভিমানী নীতিকে দেখে কিছুটা বিরক্তিও লাগে। নীতি ঠিক দিব্যর পাশ দিয়ে বেরিয়ে যেতে নেয়। দিব্য হঠাৎই নীতির হাত চেপে ধরে। নীতি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায়। দিব্য ওর দিকে মুখ ফেরায়। চোখে একরাশ প্রশ্ন নিয়ে এক পলক দেখে জিজ্ঞেস করে, কথা বলছিস না কেন? নীতি দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমার কথা বলা বা না বলায় তোমার কিছু যায় আসে? দিব্যর ঠোঁটে ব্যঙ্গের হাসি খেলল। পাল্টা প্রশ্ন ছুড়ল, তোর কি মনে হয়? নীতি একদম নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি তোমার কেউ নই, তাই তোমার কিছুই যায় আসে না। দিব্যর চোখে এক মুহূর্তের জন্য ব্যথা ঝলকে উঠল, তারপর গা ঝাড়া দিয়ে সেই অনুভূতিটা সরিয়ে দিল। নীতির হাতটা ধীরে ধীরে ছেড়ে দিয়ে এক আঙ্গুল নাকের ডগায় ঘষল, বলল, তুই আমার কেউ নস? তাহলে আমার মেয়ের মা কে? আই মিন আমার বউ কে? কথাটা শেষ হওয়ার আগেই নীতি তীব্র গলায় বলে উঠল, মেয়ের মা তো তোমার চাহিদা থেকে হয়েছি, নট তোমার ভালোবেসে কাছে টেনে নেওয়ায়। দিব্যর রক্ত যেন মুহূর্তে টকবক করে ফুটতে লাগলো। চোখ দুটো রক্তিম হয়ে উঠল রাগে। শক্ত হাতে নীতির দুই কাঁধ আঁকড়ে ধরে এক ঝটকায় কাছে টেনে নিয়ে চিৎকার করে বলল, স্টপ নীতি, স্টপ। আর একটাও শব্দ নয়। দিব্যর রাগে চিৎকারে নীতি এতটুকু ভয় আজ পায়নি, বরং মেয়েটার কণ্ঠে জমে থাকা অভিযোগগুলো একসঙ্গে উগরে এলো। একদম চিৎকার করো না। ভালোবাসো তুমি আমায়? থাক, সেটা বাদ দাও। এক মুহূর্ত থামল, তারপর আঙুল তুলে মেয়ের দিকে ইশারা করে বলল, মেয়েকে ভালোবাসো? আমার তো মনে হয় না। যদি ভালোবাসতে তাহলে সেই মুহূর্তে একবারও কি ওর কথা মনে পড়তো না? যদি তোমার কিছু হয়ে যেত? কথাটা শেষ না করেই নীতির গলা কেঁপে উঠল। চোখের কোণে জল চিকচিক করছিল, তবু নিজেকে শক্ত করার চেষ্টা চালায়। দিব্য দাঁত কটমট করে বলল, কি বলতে চাইছিস তুই? কিছুই না, বাদ দাও। নীতি, আমি জানি তুই আমাকে খুব বেশি ভালোবাসিস। আমাকে হারানোর ভয়ে তোর মাথা খারাপ হয়েছে, তাই এমন বলছিস। আজ যদি ইয়ানের জায়গায় নাতাশা থাকতো, তাহলে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি আমি যেটা করেছি ইভান তাই করত। আমার যদিও মনে নেই, মাম্মা আর দিদুনও বলে আমার বড় মা আমাকে সেভ করতে গিয়ে প্রাণ হারায়। আজ বুঝি তারই প্রতিদিন দিতে যাচ্ছিলে, আর আর দুপুরে বলা সব কথা সত্যি করতে যাচ্ছিলে। এই তোমার প্রমিস ছিল? নিজেকে বিসর্জন দিয়ে
আমার অভিযোগ থেকে মুক্তি পাওয়া। দিব্যর রাগ তরতরিয়ে বাড়ল। এক ঝটকায় নীতির কাজ ছেড়ে দেয়। রাগের বশে সেন্টার টেবিলে লাথি মারে। টেবিলটা কেঁপে উঠল। উপরে থাকা কাঁচের গ্লাস গড়িয়ে মাঝে নামল। কাঁচ ভাঙার শব্দে নীতি কেঁপে উঠল। ঘুমন্ত নাতাশাও কিছুটা নড়েচড়ে উঠল। দিব্য রাগ দমাতে না পেরে ফের টেবিলে লাথি মারার প্রস্তুতি নিল। তবে চোখ পড়ল মেয়ের দিকে। নাতাশার শান্ত ঘুমে ব্যাঘাত ঘটছে। এই চিন্তা মাত্র এক নিমেষে দিব্যকে থামিয়ে দিল। পা থেমে গেল। 2 আঙ্গুলে কপাল স্লাইড করে রাগ কমানোর চেষ্টা করে দিব্য। নীতি কথা না বলে পা বাড়ায়। 2 পা ফেলতে মৃদু আর্তনাদ বেরোয় ঠোঁটের ফাঁক গলে। আহ! দিব্য তৎক্ষণাৎ পিছন ফিরে দেখে নীতির পায়ে কাঁচের টুকরো বিঁধে গেছে। সাদা টাইলসে ছড়িয়ে পড়ছে রক্তের লাল ফোঁটা। 1 সেকেন্ড বিলম্ব না করে দ্রুত নীতির সামনে বসে। এক মুহূর্তের জন্য নীতির মুখে চোখ রেখেই তারপর চুপচাপ মেয়েটার ফর্সা পায়ের দিকে নজর দিল। কোনো কথা না বলে নিঃশব্দে নীতির পা তুলে নিজের হাঁটুর উপর রাখল। একটানায় কাঁচের টুকরোটা বের করে দিল। ব্যথায় নীতির চোখ মুখ কুঁচকে গেল। নীতির দিকে মাথা উঁচু করে তাকিয়ে দিব্য বলল, মাথার সাথে সাথে তোর চোখটাও দেখছি যাচ্ছে। কোন দিকে তাকিয়ে চলিস? হ্যাঁ? নীতি কিছু বলে না, তবে অভিমানের বরফ যেন গলতে থাকে। মেয়েটার চোখের ভাষা অনেক কিছুই বলে। নীতির আগের বসে কথাগুলো বলে ফেলেছে, তবে অতটাও সেলফিশ নয়। নীতির ইচ্ছে করছে ওভাবে বলার জন্য দিব্যকে সরি বলতে। নীতি কিছু বলবে, সেই সময় দিব্য আদেশের সুরে বলল, বেডে বস। নীতি ঠোঁট উল্টে খুঁটিয়ে বেডে গিয়ে বসে। দিব্য ফার্স্ট এড বক্স নিয়ে আসে। প্রথমে অ্যান্টিসেপটিক লাগিয়ে তারপর মনোযোগী আলতো হাতের ছোঁয়ায় অয়েন্টমেন্ট লাগিয়ে দেয়। নীতির চোখে দিব্যর যত্নের প্রতিটি মুহূর্ত স্বর্গীয় সুখানুভূতি দেয়। নীতি আবেগপ্রবণ হয়ে নির্নিমেষ দিব্যর দিকে চেয়ে রয়। রাত গভীর। আকাশ জুড়ে পূর্ণিমার চাঁদ ঠিক যেন রূপোর থালার মতো ঝলমল করছে। ছাদের চারপাশে সারি সারি বড় বড় ক্যান্ডেল জ্বলছে। আলো আঁধারির মায়াবী পরিবেশ সৃষ্টি করছে। বাতাসে হালকা দুলে উঠছে শিখাগুলো। ধীর পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি বেয়ে ছাদের দরজার এপাশে এসে দাঁড়ায় নীতি। কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছিল নীতি। হঠাৎ ফোনে কল আসে, ঠান্ডা স্বর, কাম টু দ্য রুফ ইন 5 মিনিটস, দেয়ার্স এ সারপ্রাইজ, কাম সুন। ওপাশ থেকে কিছু বলার আগে দিব্য কল কাটে। এখন এখানে এসে নীতির বিষয়ে আকাশ ছিল। চেয়ারে বসে দিব্য, পরনে নীল রঙের জিন্স আর সাদা শার্ট। চোখ দুটো বুজে গিটারে আঙুল চালাচ্ছে। শার্টের ওপরের 3টি বোতাম খোলা। কপালে সাদা ব্যান্ডেজ বাঁধা। রাতে ক্যান্ডেলের মৃদু আলোয় দিব্যর মুখের ছায়া আর আলো এক অভিনব রূপে মিলেমিশে গেছে। গিটারের টুংটাং শব্দগুলো বাতাসে মিশে স্নিগ্ধ সফট রোমান্টিক সুরে রূপান্তরিত হচ্ছে। নীতি যেন কোথায় হারিয়ে যায়। পরপর নিজেকে ধাতস্থ করে এগোয়। একপাশে টেবিল, উপরের কিছু রাখা। এত কিছু আয়োজন দেখে নীতি আর বিষয় চেপে রাখতে পারল না। প্রশ্ন করে উঠল, হঠাৎ এসব কিছু, কিন্তু কেন? দিব্যর আঙুল থেমে যায়। উঠে ধীরে সুস্থে গিটারটা চেয়ারে রাখে। সোজা হয়ে দাঁড়িয়ে এক পল নীতির দিকে তাকায়। পরপর দৃষ্টি সরিয়ে জ্বলন্ত ক্যান্ডেলের দিকে তাকিয়ে বলে, তোকে বলেছিলাম না আজকের পর থেকে অভিযোগ আর রাখবো না, তার জন্য এসবের আয়োজন। নীতি নির্বোধের মতন চাইল, বলল, মানে? দিব্য উত্তর দেয় না। নীতি ফের বলল, এসব কিছু কখন আনলে আর কেনই বা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। নো প্রবলেম, আই উইল এক্সপ্লেন। বিকেলে ঘুরতে যাওয়ার আগে হাফিজ সাহেবকে বলে রেখেছিলাম। হোয়াই? দিব্য জ্বলন্ত ক্যান্ডেলের শিখায় আঙুল এগিয়ে দেয়। বলে, তোর বড্ড অভিমান অভিযোগ আমাকে নিয়ে। চাইছিলাম না তোর অভিযোগটা রাখতে, আর না তো বাড়তে দিতে। এই বলে 2 আঙ্গুল জ্বলন্ত শিখার দুপাশে দিয়ে চেপে ধরার মতো ধরে। ধপ করে ক্যান্ডেল নিভে যায়। 2 পা এগিয়ে ফের জ্বলন্ত শিখায় 2 আঙ্গুল এক করে ছোঁয়ায়। নীতির বুকটা কেঁপে উঠল। তৎক্ষণাৎ দিব্যর হাতের ওপর হাত রাখে। চোখে ছলছল জল নিয়ে ইশারায় বারণ করে। ভেজা গলায় বলল, স্টপ, স্টপ দিস। দিব্যর চোখে এক অদ্ভুত উন্মাদনা। নীতির চোখের দিকে কিছু পল চেয়ে থাকে। পরপর উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। 2 হাত ছড়িয়ে দিল দুপাশে। আকাশের দিকে মুখ তুলে চোখ বুঝল। তারপর এক গভীর নিঃশ্বাস নিয়ে চিৎকার করে বলল, আন্ডার দিস ওপেন স্কাই উইথ দ্য ফ্রি এয়ার অ্যাজ এ উইটনেস, আই সে
ও ওপেন স্কাই অফ দ্য নাইট, ও প্রিয়ার অ্যান্ড দ্য নকটার্নাল ক্রিয়েচার, লিসেন, লিসেন, I love my wife so much. I love the mother of my children. I love her a lot, a lot, a lot. দিব্যর কণ্ঠ যেন আকাশকে স্পর্শ করল। নিস্তব্ধ চারিপাশের শব্দগুলো প্রতিধ্বনি তুলল। ধীরে ধীরে তা বাতাসে মিশে এক অন্যরকম আবহ সৃষ্টি করল। ঠিক তখনই নীতি পিছন থেকে দিব্যকে জড়িয়ে ধরল। গাল ঠেকল দিব্যর পিঠে। মৃদু কাঁপা কণ্ঠে ফিসফিসে বলে, আই লাভ ইউ টু। নীতির দিকে ঘুরে দাঁড়ায়। নীতির একটি হাত নিজের হাতে তুলে নিয়ে ধীরে ধীরে সে হাতটি স্বীয় বুকের বাম পাশে রাখে দিব্য। তারপর নীতির চোখে চোখ রেখে এক একটি শব্দ যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসে। ঠান্ডা স্বরে বলে, তুই আমার হৃদয়ের সবচেয়ে নরম এক কোণ, তোর ভালোবাসাই আমার অস্তিত্বের কারণ। নীতির অনুভূতি যেন মুহূর্তে এক বিস্ময়কর নীরবতার মধ্যে ঢেকে যায়। মন এক টুকরো অমলিন শান্তি ও গভীর ভালোবাসায় ভরে ওঠে। দিব্যর মৃদু স্পর্শ, গা ঘেঁষে থাকা হাত এবং সেই পরম আকাঙ্ক্ষিত কোমল কথা, সব কিছু মিলিয়ে নীতির মনে এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হয়। চোখে একটি আলো জ্বলতে থাকে। অবর্ণনীয় সুখের আভাস ছড়ায়। নীতি ঝট করে দিব্যর বুকে মাথা রাখে। দিব্য শক্ত করে জড়িয়ে ধরে নীতিকে। দিব্যর পিছনের শার্ট মুঠো পুড়ে বুকে মুখ গুজে ফুপিয়ে ওঠে নীতি। কিছু পল নীরবতা চলে। কিছু পল পর নীতির মুখটা তুলে ধরে। আঙুলের ডগা দিয়ে চোখের কোণের পানি ফেলে দেয় দিব্য। নীতি ফুপিয়ে বলে ওঠে, সরি, আমি তখন ওভাবে বলতে চাইনি, আমার মাথা ঠিক ছিল না তাই। দিব্য মুচকি হেসে নীতির নাকের ডগায় টোকা দিয়ে বলল, নো এক্সপ্লেন, আই নো, কজ তুই তো একটা পাগলি। নীতি হেসে ফেলে। দিব্যর বুকে মুখ লুকে বলে, হ্যাঁ, তোমার ভালোবাসায় হয়েছি, রাইট। সাদা টেবিলের ওপর রাখা লাভ শেপ কেকটি একটি স্বপ্নের মতো দেখাচ্ছে। কেকের ওপরে গোলাপি ও সাদা আইসিং দিয়ে সজ্জিত করা হয়েছে। মাঝখানে উজ্জ্বল স্টাইলে লেখা, নীতি, আই লাভ ইউ, মিষ্টি অনুভূতির প্রতীক। কেকের চারপাশে ছড়িয়ে থাকা ফুলগুলো সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। দুজনে একসাথে নাইফে ধরে কেক কেটে একে অপরকে খাইয়ে দেয়। পরপর টিস্যু দিয়ে হাত আর মুখ মুছে নেয় দিব্য। তারপর এক পাশ থেকে হাতে তুলে নেয় লাল গোলাপের তোড়া। নীতির দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর আর দামি উপহার, তুই ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। নীতি হাসি মুখে হাতে নিয়ে ফুলের ঘ্রাণ নেয়। দিব্য শীতল কণ্ঠে বলে, আমাদের প্রণয়ের বাঁধন এভাবেই অটুট থাকুক। আই প্রে, এই ভালোবাসা চিরকাল অমলিন আর অবিনশ্বর হোক। কথাটা কানে সুরের ন্যায় রিনিঝিনি বাজে নীতির। কয়েক সেকেন্ড পর কিছু বসে ওঠার আগেই নিজেকে শূন্যে আবিষ্কার করে নীতি। দিব্য এক ঝটকায় নীতিকে কোলে তুলে নেয়। ফিসফিসিয়ে বলে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি, এদিকে রাত শেষ হয়ে আসছে, আই নিড রেস্ট। নীতি হেই হেই করে উঠল, আরে আরে নামাও, তুমি এমনিতে অসুস্থ, নামাও, আমি হেঁটে যেতে পারবো। দিব্য থাকতে ওর বউ পায়ে ব্যথা নিয়ে সিঁড়ি ভেঙে নামবে? নো নেভার। আমার সামান্য পায়ে ব্যথা, এটা কিছুই না, বরং তোমার দিব্য থামিয়ে দেয়, বলে, তোকে কোলে তুলে নিয়ে যাচ্ছি, এর রিটার্ন গিফট পেলে আমি হ্যাপি। রিটার্ন গিফট কি? দিব্য মাথাটা কিঞ্চিত নীতির দিকে ঝুঁকে একদম স্লো ভয়েসে কিছু বলে। নীতির গাল দুটো রেইনবোর 7 রঙে রঙিন হয়ে ওঠে। লজ্জায় আড়ষ্ট হয়ে দিব্যর বুকে মুখ লুকায়। সকালে ব্রেকফাস্ট শেষ করে ওরা মির্জা বাড়িতে চলে আসে। নীতি আর দিব্য ইভানকে বোঝানোর চেষ্টা করছিল, তবে ইভান থাকার পক্ষে ছিল না। অন্যদিকে নূরজাহান খবর পেয়ে খুবই উদ্বিগ্ন হয়ে ফোনে বলেন, বাড়ির ছেলেমেয়ে বাড়িতেই থাকুক, এত বড় একটা বিপদ কেটে গেল। এমনিতেই নূরজাহান কখনই জন্মদিন পালন পছন্দ করেন না। তারপর কালকের ঘটনা শুনে ওদেরকে বাড়িতে ফেরার আদেশ করেন। মির্জা বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানটা ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয়। শিরিনও আর ইভানকে ফোনে চাপ দেননি, বরং মনের মধ্যে পরিকল্পনা করেছেন বাড়িতে আসুক, এখানেই সব কিছু হোক। সময়টা সন্ধ্যার পরে তনুজের রুমে রেডি হচ্ছে, সাজগোজ প্রায় শেষের দিকে। এমন সময় ইভান রুমে প্রবেশ করে শুধালো, তনুজা? হ্যাঁ। আমার ফোনটা দেখেছো? মনে পড়ছে না কোথায় রেখেছি। তনুজা একটু এদিক ওদিক তাকিয়ে খোঁজে, চোখে পড়ে ওয়ার্ড্রোবের ওপর ফোনটা রাখা। ফোন হাতে নিয়ে মিষ্টি এসে তনুজা বলে, এই তো এখানে। হালকা সাজগোজে তনুজাকে অপ্রতিরোধ্য সুন্দর লাগছে। ইভান শুকনো ঢোক গিলে নেয়।
ফোন হাতে নিয়ে মৃদু স্বরে বলে, থ্যাঙ্কস ম্যাডাম। তনুজা বিনিময়ে স্নিগ্ধ হাসে। ইভান ফোনটা পকেটে গুজে এক হাত তনুজার কোমরে রেখে কাছে টেনে বলে, এই তুমি আজকে কি আমার মাথা নষ্ট করার প্ল্যান করেছো? তোমার কাজল কালো চোখে আমি হারিয়ে যাচ্ছি, তারপর তোমার মুখের স্নিগ্ধ হাসি, আমি তো ক্ষণে ক্ষণে ঘায়েল হচ্ছি। তনুজা দরজার দিকে তাকিয়ে বলল, আরে ছাড়ুন তো, দরজা খোলা, বাচ্চারা চলে আসবে কেউ। ইভান তড়িঘড়ি বাম চোখ টিপল, তাহলে লক করে আসি। তনুজা কপট রাগ দেখে বলে, ধ্যাত। ইভান মৃদু হাসি দিয়ে বলে, কপট রাগটাও কিন্তু ঠিকঠাক করতে পারো না। এমন সময় ইয়ানের মিষ্টি কণ্ঠ শোনা গেল, পাপা। ইভান তনুজাকে ছেড়ে দূরত্ব বজায় রেখে দাঁড়াতে শশব্যস্ত হয়ে পড়ল। তনুজা চোখ দিয়ে ইভানকে শাসায়, যেন আরেকটু হলে লজ্জায় পড়তে হতো। ইভান মাথা চুলকিয়ে ছেলের দিকে তাকে জিজ্ঞেস করে, হ্যাঁ বাবা। ইয়ান এগিয়ে এসে বলল, দাদুভাই ডাকছে তোমাকে। ইভান ছেলের হাত ধরে এগিয়ে যেতে থাকে, পরপর দরজার কাছে ফিরে তাকে বলে, নিচে অপেক্ষা করছি, দ্রুত এসো। মাথা নেড়ে ঠিক আছে বোঝায় তনুজা। চারপাশে বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজানো, মেঝেতে ছড়িয়ে থাকা বেলুন নিয়ে ইয়ান আর নাতাশা খেলছে। বাড়িতে আজ মানুষে ভরপুর। শাহরিয়ার মির্জা, নেওয়াজ করিম খোশ গল্প করছেন। নিকট কয়েকজন আত্মীয় স্বজন শিরিন তাদের সাথে কথা বলছে। তনুজার দাদি এসেছেন। ছেলে গত হয়েছেন 5 বছর খানেক আগেই। ইভান সহ বাড়ির সবাই খাতির যত্ন করছে। ইয়ান নেভি ব্লু শার্টের উপরে কালো কোটি আর অফ হোয়াইট প্যান্টে সজ্জিত। শার্টের হাতা কুনি পর্যন্ত ভাঁজ করা, সিল্কি চুল কপালের ওপর পড়ে আছে, মুখে মিষ্টি হাসি। বাচ্চা ছেলেটিকে আজ যেন আরও বেশি সুন্দর লাগছে। নাতাশাকে পিঙ্ক কালারের বারবি ড্রেসে পরীর মতো লাগছে। নরম মুখবয়ব যেন এক আদুরে ঝলমলে আভা ছড়াচ্ছে। নৃত্য এদের দুজনকে ডেকে বলল, এই যে সোনারা, জলদি আসো, এখন কেক কাটা হবে। বড় কেকটি অর্ডার করা হয়েছে, তবে প্রথমে নীতির হাতে বানানো কেকটা কাটা হবে। নীতি ভালোবেসে তৈরি করেছে। তনুজা বলেছে, প্রথমে নীতির বানানো কেক কাটা হোক। ইয়ান আর নাতাশা পাশাপাশি দাঁড়িয়ে, ওদের বাবা মা পিছনে দাঁড়িয়ে। নৃত্য ইয়ানের হাতে ছুরি দেয়। ইয়ান কেক কাটতে ব্যস্ত। হঠাৎ নাতাশা চিল্লিয়ে উঠল, আমি আমি। ইভান আলতো হেসে দুজনের হাতটা একসাথে করে ছুরি ধরিয়ে বলল, একসাথে কাটো কেমন? দুজনে ঘাড় কাত করে। নাতাশা মুখে বলে, আত্মা। কেক কাটা শেষে ইভান তনুজা একসাথে ইয়ান আর নাতাশাকে কেক খাইয়ে দেয়। তারপর দিব্য নীতি। নৃত্য এ সকল দৃশ্য ক্যামেরাবন্দি করতে থাকে। এর মধ্যে নৃত্য বলল, ইয়ান বাবা, নাতাশাকে খাইয়ে দাও তো, একটা ছবি তুলে রাখি। ইয়ান বাধ্য ছেলের মতো তাই করলো। হঠাৎ করে নাতাশা আঙ্গুলের কেক জড়িয়ে ইয়ানের গালে শুয়ে দিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। ইয়ানের মুখটা একদম গম্ভীর হয়ে গেল। বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। নীতি টিস্যু দিয়ে ইয়ানের গাল মুছতে লাগলো। নূরজাহান হঠাৎ মস্করা করে বললেন, এই নীতি, তোর মেয়ে তো একদম দুষ্টু। এত রাগী জিদি দুষ্টু মেয়ে বিয়ে দিলে তারা এক দরজা দিয়ে ঘরে ঢুকাবে আর অন্য দরজা দিয়ে বের করে দিবে। নীতি হাসতে হাসতে উত্তর দেয়, সেই কারণেই তো আমি আগে থেকেই জামাই ঠিক করে রেখেছি। জামাই খুবই ধৈর্যশীল, মেয়ের শাশুড়ি নরম মনের, শ্বশুর কম বাবা হবে, তাই মেয়ে নিয়ে আমার কোনো চিন্তা নেই। উপস্থিত সবাই নীতির কথা না বুঝলেও তনুজা সহ বেশ কয়েকজন বুঝে নেয়। তনুজা মিটমিট করে হাসতে থাকে। আজকের এই মুহূর্তটাকে স্মৃতি হিসেবে ধরে রাখতে ফ্যামিলি ফটো তোলে। কয়েকটা ছবি তোলার পর নৃত্য বলল, এবার মুরব্বি পার্টি বাদ, আমরা ছোটরা একটা সেলফি তুলি। ইয়ান আর নাতাশার সামনে দাঁড়িয়ে, পাশে হাঁটু ভেঙে বসে নৃত্য, পিছনে তনুজা নীতি দাঁড়িয়ে। ওদের পাশে বড়রা। তনুজার একটা হাত ইভানের হাতের মুঠোয়, ওদিকে দিব্যর আঙুলের ভাঁজে নীতির আঙুল। এক মুহূর্তে যেন সময়টাও থেমে গেল। সুন্দর একটি বাঁধনে এই ছোট ছোট সম্পর্কগুলো মিলে এক দারুণ স্মৃতি হয়ে রয়ে গেল। সমাপ্ত।